প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে তড়িৎ রাসায়নিক সারি নিয়ে। এই ভিডিও লেকচারটিতে আমরা তড়িৎ রাসায়নিক সারি বলতে কী বুঝি এবং তার যে ইউজ কেসেস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমাদের তড়িৎ রাসায়নিক সারি কেন প্রয়োজন তা নিয়ে একটু আলোচনা করি। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য, আমরা যে কোর্সটি দেখেছিলাম সেই তড়িৎ বিশ্লেষ্য কোর্সে আমাদের যে অ্যানোড রয়েছে সেখানে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছিল এবং আমাদের যে ক্যাথোড রয়েছে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছিল। সো কাইন্ড অফ ব্যাপারটি এমন ছিল যে এখানে ক্যাথোডে H2 গ্যাস এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছিল বা বলতে পারি জমা হচ্ছিল। সো একটু খেয়াল করো, এখানে কিন্তু ক্যাথোডে যে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে যে ক্লোরিন গ্যাসটি উৎপন্ন হয়েছে সেটি কেন হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন যে আয়ন ছিল সেটি আমাদের ক্যাথোডে যাওয়াতে সেখানে H2 গ্যাস উৎপন্ন হয়েছে। অন্যদিকে ক্লোরাইড আয়ন থাকাতে সে অ্যানোডে গিয়ে সে হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে, তাই তো? সো একটু খেয়াল করো এই জায়গাটাতে, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন কিন্তু মোস্ট অফ দ্য টাইমে আমরা দেখা যায় তড়িৎ বিশ্লেষ্য এর জলীয় দ্রবণ নিয়ে থাকি। সো আমি যদি জলীয় দ্রবণ নেই তার মানে ওই দ্রবণে অলরেডি পানি উপস্থিত আছে, অর্থাৎ H2O রয়েছে। সো এই যে H2O রয়েছে সেটিও কিন্তু আয়নিত হয়ে যায় এই যে H+ এবং OH- নিয়ে। সো এখন একটু লক্ষ্য করো, আমি যদি জাস্ট এখানে অ্যানোডের ক্ষেত্রে লক্ষ্য করি, অ্যানোডে যেহেতু প্লাস ছিল এখানে মাইনাসটা ওখানে অ্যাট্রাক্টেড হয়েছে। এখন একটু লক্ষ্য করে এখানে হাইড্রোক্সাইডও তো হচ্ছে আমার কি নেগেটিভ, সো সেও কি অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে এবং সেখানে OHও তো জমা হতে পারতো, বাট এখানে কেন ক্লোরাইড জমা হলো বা ক্লোরিন গ্যাস জমা হলো, OH- জমা না হয়? সো এটা হচ্ছে আমাদের আজকের কনফিউশন। সো আজকে আমাদের যেটা ভাঙতে হবে, যে প্রবলেমটা আমাদের সলভ করতে হবে সেটা হচ্ছে কোন আয়ন অ্যানোডে যাবে এবং কে ক্যাথোডে জমা হবে সেটি আমরা কিভাবে যাচ করব। যেমন এখানে আমি লিখে ফেলেছি ক্লোরিন হচ্ছে আমার অ্যানোডে জমা হচ্ছে, বাট হাইড্রোক্সাইডও তো হতে পারতো, বাট কেন হয়নি? সো গত লেকচারে আমরা যেই পড়াশোনাগুলো করেছি সেখানে কোনো ভুল নেই, সেখানে আমি বুঝেই তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, বাট এই যে কনসেপ্টটি রয়েছে সেগুলো তোমাদের একটু ক্লিয়ার হয়ে নিতে হবে, কারণ এই কনসেপ্টগুলো থেকে প্রশ্ন আসে। সো আমাদের আজকের ভিডিও লেকচারটিতে আমরা আলোচনা করব যে কোন তড়িৎ দ্বারে কোন আয়নটি আগে গিয়ে জমা হবে, যেটি আমরা তড়িৎ রাসায়নিক সারি ব্যবহার করে থাকবো। সো আশা করি তড়িৎ রাসায়নিক সারির তাৎপর্য তোমরা বুঝতে পেরেছো। তাহলে তড়িৎ রাসায়নিক সারি কেন লাগছে? তড়িৎ রাসায়নিক সারি আমাদের এজন্যই লাগছে যে অ্যানোড এবং ক্যাথোডে কোন আয়নটি আগে যাবে এবং কোন আয়নটি গিয়ে জমা হবে এবং উৎপাদ কি হবে সেটি জানার জন্য। সো প্রথমে চলো তড়িৎ রাসায়নিক সারির একটা সংজ্ঞা দেখে নিই, তারপর আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে বুঝবো। এখানে দেখতে পাচ্ছ তড়িৎ রাসায়নিক সারির সংজ্ঞাতে বলা আছে তড়িৎ বিশ্লেষণের সময় বিভিন্ন আয়নের অ্যানোড বা ক্যাথোডে চার্জমুক্ত হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতার উপর ভিত্তি করে আয়নসমূহকে একটি সারিতে সাজানো হয়েছে, আর সেই সারিকেই বলা হয় তড়িৎ রাসায়নিক সারি। সো এখানে সংজ্ঞাটা দেখে তোমাদের অনেক বেশি ম্যাসি মনে হলেও যখন আমি তড়িৎ রাসায়নিক সারিটাকে ড্র করব বা সাজাবো তখন তোমরা জিনিসটা আরও ভালোভাবে ধরতে পারবে। সো তার আগে কয়েকটি কনসেপ্ট একটু মনে রাখা প্রয়োজন, যেটি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে এসেছি, তারপরে একটু রিকল করিয়ে দেয়া। তো এখানে বেসিকলি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে ক্যাথোডে ক্যাটায়ন যায়, এটি আমাদের আসলে কমন সেন্স, কারণ একটু খেয়াল করো ক্যাথোড কি তড়িৎ বিশ্লেষ্য কোষে নেগেটিভ, সো ক্যাটায়ন যেহেতু পজিটিভ অবশ্যই ক্যাথোডে কি যাবে, ক্যাটায়ন যাবে। অন্যদিকে অ্যানোডে অ্যানায়ন যায়, অ্যানোডে কেন অ্যানায়ন যায়? কারণ অ্যানোড হচ্ছে পজিটিভ আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ, সো পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করবে, স্বাভাবিক ব্যাপার, তাই তো? সো আমরা মনে রাখতে পারি যে ক্যাথোডে ক্যাটায়ন যায় এবং অ্যানোডে অ্যানায়ন যায়। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এই যে দেখতে পাচ্ছ সোডিয়াম Na+, সে যেহেতু পজিটিভ সে অবশ্যই ক্যাথোডে যাবে, এবং ক্লোরাইড যেহেতু নেগেটিভ সে অবশ্যই অ্যানোডে যাবে। তারপরও একটু শর্টকাটে আমাদের বোঝার সুবিধার জন্য এবং কাজগুলো তাড়াতাড়ি করার জন্য আমরা যেটা মনে রাখতে পারি ক্যাথোডে ক্যাটায়ন যায়, অ্যানোডে অ্যানায়ন যায়। তো একটু এই ব্যাপারটি মনে রাখবে, এটি আমাদের পরবর্তী স্লাইডে লাগবে। সো এবার চলো তড়িৎ রাসায়নিক সারিটিকে আমরা ড্র করি। সো এখানে দেখতে পাচ্ছ যেটি, এটি হচ্ছে আসলে ক্যাটায়নের জন্য তড়িৎ রাসায়নিক সারি, এবং অন্যদিকে এই পাশে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আসলে অ্যানায়নের জন্য তড়িৎ রাসায়নিক সারি। সো এখানে যে ক্যাটায়নের তড়িৎ রাসায়নিক সারিটি দেখতে পাচ্ছ, উপরে কি রয়েছে? পটাশিয়াম, দেন ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক,
ফেরাম, টিন, ল্যাড, এইচ প্লাস, কপার, সিলভার এবং গোল্ড। অন্যদিকে এদিকে যে অ্যানায়নের তড়িৎ রাসায়নিক সারিটি দেখতে পাচ্ছ, এখানে প্রথমেই উপরে আছে নাইট্রেট, দেন সালফেট, দেন ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড অ্যান্ড দেন হাইড্রোক্সাইড। তো এখানে তোমাদের যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ যে যেই ক্যাটায়নটি সবচেয়ে নিচে রয়েছে, যেমন এখানে গোল্ড সবচেয়ে নিচে রয়েছে এবং পটাশিয়াম সবার উপরে রয়েছে। সো এই তড়িৎ রাসায়নিক সারির যে আয়নটি সবার নিচে থাকবে সে আগে ইলেকট্রোড বা তড়িৎদ্বারে গিয়ে জমা হবে। যেমন এই ক্ষেত্রে দেখো এখানে পটাশিয়াম সবার উপরে রয়েছে, তাই না? এবং গোল্ড সবচেয়ে নিচে রয়েছে। তার মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় গোল্ড হচ্ছে সবার আগে ইলেকট্রোডে যাবে। এবং অন্যদিকে এখানে দেখতে পাচ্ছ নাইট্রেট সবার উপরে রয়েছে এবং হাইড্রোক্সাইড সবার নিচে রয়েছে। তার মানে তড়িৎ বিশ্লেষণের সময় হাইড্রোক্সাইড সবার আগে তড়িৎদ্বারে গিয়ে জমা হবে। সো আশা করি এই তড়িৎ রাসায়নিক সারির তাৎপর্য তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি যে সবার নিচে সে আগে তড়িৎদ্বারে গিয়ে জমা হবে। সো এখানে যেহেতু ক্যাটায়ন রয়েছে তার মানে তারা ক্যাথোডে যাবে। সো আমি বলতে পারি যখন আমি পটাশিয়াম এবং গোল্ডের মাঝখানে কম্পেয়ার করব তখন গোল্ড হচ্ছে সবার আগে ক্যাথোডে যাবে, এবং অন্যদিকে নাইট্রেট এবং যখন আমি হাইড্রোক্সাইডের মাঝখানে কম্পেয়ার করব তারা যেহেতু অ্যানায়ন তারা হচ্ছে অ্যানোডে যাবে। অর্থাৎ আমি বলতে পারি এখানে যেহেতু হাইড্রোক্সাইড সবার নিচে রয়েছে তার মানে সে সবার আগে অ্যানোডে গিয়ে জমা হবে। তো এবার চলো এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে কিছু প্রশ্ন আমরা সমাধান করি। তো প্রথমতই বলা আছে যে পটাশিয়াম এবং সোডিয়ামের মধ্যে কে আগে ক্যাথোডে জমা হবে। সো এখানে যেহেতু ক্যাটায়ন দেওয়া আছে তারা অবশ্যই ক্যাথোডে জমা হবে। এবং সেকেন্ড যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে ক্লোরাইড এবং আয়োডাইডের মাঝখানে কে আগে অ্যানোডে জমা হবে। যেহেতু তারা দুজনেই অ্যানায়ন তার মানে তারা অ্যানোডে জমা হবে, রাইট? তো চলো প্রথম কোয়েশ্চেনটি সলভ করি। যেহেতু পটাশিয়াম এবং সোডিয়াম এদের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের লোকেশন হচ্ছে এখানে, আমি যদি একটু এঁকে দেখাই দেখতে পাচ্ছ যে সোডিয়ামের পজিশন হচ্ছে এখানে এবং পটাশিয়ামের পজিশন হচ্ছে এখানে। তার মানে নিচে রয়েছে সোডিয়াম। যেহেতু সোডিয়াম নিচে রয়েছে তার মানে সোডিয়াম আগে ক্যাথোডে গিয়ে জমা হবে। সোডিয়াম প্লাস ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হয়ে যাবে। অন্যদিকে এই যে সেকেন্ড ম্যাথটি রয়েছে এই সেকেন্ড ম্যাথের ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে ক্লোরাইড এবং আয়োডাইড রয়েছে, তাই না? সো ক্লোরাইড এবং আয়োডাইডের মাঝখানে ক্লোরাইড একটু উপরে রয়েছে এবং আয়োডাইড হচ্ছে নিচে রয়েছে। যেহেতু আয়োডাইড নিচে রয়েছে তার মানে আয়োডাইড সবার আগে অ্যানোডে গিয়ে জমা হবে। এই দুটির মাঝখানে ক্লোরাইড এবং আয়োডাইডের মাঝখানে আয়োডাইড হচ্ছে অ্যানোডে গিয়ে জমা হবে। এবং অ্যানোডে কী হয়? অ্যানোডে যেহেতু জারণ হয় অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন মাইনাস আয়োডিন ক্রিয়েট করে ফেলবে। আর আমরা জানি আয়োডিন তো আমার হচ্ছে এক পারমাণবিক গ্যাস না, আয়োডিন হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। তাই তার নিচে 2 বসানো হবে এবং বিক্রিয়াটি ব্যালেন্স করার জন্য আমি তার সামনে হাফ বসিয়েছি। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো এবার চলো তড়িৎ রাসায়নিক সারি ব্যবহার করে আমরা আরেকটি প্রশ্নের সমাধান করি। প্রশ্নে বলা আছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে টিন, পটাশিয়াম, গোল্ড এবং প্লাম্বাম থাকলে ক্যাথোডে কোন ধাতুটি আগে বিমুক্ত হবে তার অধক্রম লিখতে। অধক্রম বলতে কি বোঝানো হয়? অধক্রম বলতে আসলে বোঝানো হয় বড়টি আগে লিখো দেন ছোটটি লিখো, মানে বড় থেকে ছোট। অধপতন হচ্ছে মানে অধক্রম, বড় থেকে ছোট। আশা করি বুঝতে পেরেছো। সো এখানে একটু খেয়াল করো, যেহেতু ক্যাথোডে যাবে ক্যাটায়ন যাবে, তাই তো যদি একটু লক্ষ্য করে এখানে এগুলোর মাঝখানে সবার নিচে কি রয়েছে? সবার নিচে রয়েছে গোল্ড, তাই তো। এবং তারপর রয়েছে ল্যাড এবং ল্যাডের উপরে রয়েছে টিন। অন্যদিকে পটাশিয়াম রয়েছে সবার উপরে। সো তার মানে আমরা বলতে পারি সবার আগে এখানে ক্যাথোডে যাবে হচ্ছে গোল্ড, তারপর ল্যাড, তারপর টিন, তারপর পটাশিয়াম। সো এখানে যদি আমরা অধক্রম সাজাই অধক্রমটি কাইন্ড অফ এমন হবে সবার আগে গোল্ড যাবে, দেন ল্যাড যাবে, দেন টিন যাবে, দেন পটাশিয়াম যাবে। সো এখন যদি আমরা অধক্রমটি লিখতে যাই তাহলে আমরা কি লিখব? সবার আগে হচ্ছে ক্যাথোডে গোল্ড যাবে, দেন যাবে হচ্ছে ল্যাড, দেন যাবে হচ্ছে টিন, তারপর যাবে আমাদের পটাশিয়াম। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ।
তো এতক্ষণ তো আমরা ক্যাটায়ন যখন ক্যাথোডে যাই সেখানে গিয়ে কি উৎপন্ন করে তা দেখেছি। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটি অ্যানায়ন যখন তড়িৎ বিশ্লেষ্য থেকে অ্যানোডে জমা হয় তখন সে কি উৎপন্ন করবে তা দেখব। সো নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, আয়োডাইড এবং হাইড্রোক্সাইড তড়িৎ বিশ্লেষ্য থেকে যখন অ্যানোডে জমা হবে তখন সে কি উৎপন্ন করবে তা আমরা একটু এখানে দেখব। নাইট্রেটে যেহেতু একটা মাইনাস রয়েছে সে অ্যানোডে গিয়ে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাফ অণু অক্সিজেন তৈরি করে। অন্যদিকে সালফেটে যেহেতু দুইটা মাইনাস রয়েছে সে অ্যানোডে গিয়ে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে তৈরি করে সালফার ডাইঅক্সাইড এবং এক অণু অক্সিজেন। অন্যদিকে ক্লোরাইডে যেহেতু একটা ইলেকট্রন রয়েছে সে একটা ইলেকট্রন অ্যানোডে গিয়ে ছাড়বে, ছেড়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। আর এই ক্ষেত্রে বিক্রিয়াটি ব্যালেন্স করার জন্য আমরা এখানে হাফ দিয়েছি। সিমিলার ওয়েতে ক্লোরাইডের মতো আয়োডাইডেও হচ্ছে একটা ইলেকট্রন রয়েছে, তাই সে অ্যানোডে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে হাফ অণু আয়োডিন গ্যাস উৎপন্ন করবে। অন্যদিকে দেখো হাইড্রোক্সাইডে এখানে কিন্তু একটা মাইনাস রয়েছে, বাট হাইড্রোক্সাইড এখানে আমরা কয় অণু লিখেছি? হাইড্রোক্সাইড লিখেছি আমরা 2 অণু। যেহেতু এক অণু হাইড্রোক্সাইডে একটা মাইনাস রয়েছে তার মানে 2 অণু হাইড্রোক্সাইডে মাইনাস কয়টা? 2টা রয়েছে, রাইট? তাই সে অ্যানোডে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পানি এবং হাফ অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তো এইখানে এই যে ব্যাপারগুলো পড়লাম এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে। কেন? কারণ এগুলো থেকে হচ্ছে প্রচণ্ড বেশি পরিমাণে এমসিকিউ আসে। প্রশ্নে এরকম বলে দেওয়া হয়, নাইট্রেট অ্যানোডে গিয়ে কি উৎপন্ন করবে? তখন তোমাদের এই অ্যান্সারগুলো লিখতে হবে। তাই এই যে স্লাইডটি আছে এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখবে, কারণ এগুলো তোমাদের এমসিকিউতে খুব ইম্পর্ট্যান্ট। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এখন চলো আরেকটা প্রশ্ন আগের কনসেপ্ট যেগুলো ছিল সেগুলো ইউজ করে আমরা একটু সলভ করি। এখানে লেখা আছে পটাশিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে কি উৎপন্ন হবে? তো এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম নাইট্রেট দেয়া আছে এবং সোডিয়াম ক্লোরাইড দেয়া আছে, রাইট? সো তোমরা কিন্তু এখান থেকে দেখেই কিন্তু কোনো ধরনের সমাধান বাদেই এই ম্যাথগুলো সলভ করে ফেলতে পারো। যেমন এখানে একটু খেয়াল করো, এখানে ক্যাটায়ন হিসেবে রয়েছে পটাশিয়াম, এখানে ক্যাটায়ন হিসেবে রয়েছে সোডিয়াম, তাই তো? সো ক্যাটায়ন অর্থাৎ ক্যাথোডে কে যাবে ওটা আমরা এখন বের করতে পারবো। সো যেহেতু এখানে ক্যাটায়ন হিসেবে পটাশিয়াম রয়েছে এবং এখানে ক্যাটায়ন হিসেবে সোডিয়াম রয়েছে, যেহেতু সোডিয়াম তড়িৎ রাসায়নিক সারিতে নিচে রয়েছে তার মানে সোডিয়াম আগে ক্যাথোডে যাবে। অন্যদিকে এখানে নাইট্রেট রয়েছে অ্যানায়ন হিসেবে আর এই তড়িৎ বিশ্লেষ্য ক্লোরাইড রয়েছে অ্যানায়ন হিসেবে। সো অ্যানায়ন আমাদের যায় হচ্ছে অ্যানোডে। সো যেহেতু এখানে ক্লোরাইড এবং নাইট্রেটের মাঝখানে ক্লোরাইড আমার নিচে এবং নাইট্রেট উপরে, তার মানে তড়িৎ বিশ্লেষ্যে আমার কি আগে যাবে? অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য বলতে আমাদের অ্যানোডে হচ্ছে ক্লোরিন আগে যাবে, তাই না? সো চাইলে কিন্তু এই ম্যাথগুলো তোমরা মুখে মুখেই করতে পারো, তারপরেও একটু লিখে দেখাচ্ছি। সো প্রথমেই তোমরা যেটি করবে দুটি তড়িৎ বিশ্লেষ্যকে এভাবে ভাঙিয়ে লিখবে। সো প্রথমে যেহেতু পটাশিয়াম নাইট্রেট রয়েছে তাকে যদি আমরা ভাঙিয়ে লিখি পটাশিয়াম প্লাস এবং নাইট্রেট পাবো। অন্যদিকে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙিয়ে লিখি সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড আয়ন পাবো। সো একটু খেয়াল করো এখানে অ্যানোড এবং ক্যাথোডে কি উৎপন্ন হবে তা আমরা কিভাবে জাজ করব। সো একটু দেখো প্রথমতই ক্যাথোডে আমার কি যাবে? ক্যাটায়ন যাবে। সো একটু খেয়াল করো এখানে ক্যাটায়ন কি কি রয়েছে? একটি হচ্ছে সোডিয়াম, অন্যটি হচ্ছে পটাশিয়াম। এখানে আমরা যে আমাদের তড়িৎ রাসায়নিক সারি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি সোডিয়াম হচ্ছে নিচে। সোডিয়াম যেহেতু নিচে তার মানে সোডিয়াম হচ্ছে আগে কোথায় যাবে? ক্যাথোডে যাবে, তাই তো? অর্থাৎ সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হিসেবে আগে ক্যাথোডে জমা হবে। অন্যদিকে অ্যানোডে কি যায়? অ্যানোডে যায় অ্যানায়ন। এখানে খেয়াল করো অ্যানায়ন কি কি আছে? নাইট্রেট রয়েছে এবং ক্লোরাইড রয়েছে, এবং নাইট্রেটের থেকে ক্লোরাইডের অবস্থান তড়িৎ রাসায়নিক সারিতে নিচে। এই যে উপরে হচ্ছে নাইট্রেট আর নিচে হচ্ছে ক্লোরাইড, এর মানে অ্যানায়ন হিসেবে অ্যানোডে আগে ক্লোরিন জমা হবে। আর আমরা জানি ক্লোরিন কী হিসেবে জমা হয়? ক্লোরিন গ্যাস হিসেবে জমা হয়। তো আশা করি তড়িৎ রাসায়নিক সারির এই সকল কনসেপ্ট ইউজ করে তোমরা খুব ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবে। তো এবার আসি তড়িৎ রাসায়নিক সারির কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেই ব্যতিক্রমগুলো নিয়ে। প্রথম যে ব্যতিক্রমটি সেটি হচ্ছে আমরা কিন্তু সবাই জানি পানিতে H+ এবং OH- এর ঘনমাত্রা হয় 10⁻⁷ মোলার। এখন যে সকল আয়নের ঘনমাত্রা এর থেকে বেশি হবে তার আগে তড়িৎ দ্বারা গিয়ে প্রশমিত হবে। কথাটি বলতে কি বোঝাচ্ছে একটু খেয়াল করো। ধরো ল্যাড ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কি উৎপন্ন হবে? সো ল্যাড ক্লোরাইডের যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করব আমাদের কিন্তু আগে থেকেই, যেহেতু আমরা জলীয় দ্রবণ নিব ল্যাড ক্লোরাইডের, আমাদের পানি থাকবে এবং পানিতে কি থাকে? H+ এবং OH-, তাই তো?
অন্যদিকে ল্যাড ক্লোরাইড বিয়োজিত হয়ে কি তৈরি করবে? ল্যাড এবং ক্লোরাইড, অর্থাৎ ল্যাড 2+ এবং Cl-, রাইট? সো একটু খেয়াল করো, এখানে আমরা যখন লিখতে যাব যে কোন আয়নটি আমার আগে ক্যাথোডে যাবে এবং অ্যানোডে যাবে, সো এখানে দেখতে পাচ্ছ H+ এবং ল্যাড রয়েছে, তাই না? সো যেহেতু এখানে H+ এবং ল্যাড রয়েছে, আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছ যে ক্যাটায়নের বেলায় H+টি নিচে রয়েছে, তার মানে H+টি আগে ক্যাথোডে যাওয়ার কথা, বাট দেখা যায় H+ ক্যাথোডে না গিয়ে ল্যাড ক্যাথোডে যায়। এবং অন্যদিকে এখানে যদি একটু খেয়াল করি, এখানে রয়েছে ক্লোরাইড এবং হচ্ছে হাইড্রোক্সাইড। ক্লোরাইড কি? অ্যানায়ন। হাইড্রোক্সাইডও কি? অ্যানায়ন, অর্থাৎ তারা অ্যানোডে যাবে। সো অ্যানোডের এই ক্ষেত্রে একটু খেয়াল করো, ক্লোরাইড কিন্তু উপরে এবং হাইড্রোক্সাইড কিন্তু নিচে রয়েছে, বাট তারপরও ক্লোরিন আগে অ্যানোডে গিয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো। সো এই ব্যতিক্রমটি আসলে কেন? এই ব্যতিক্রমটি আসলে হচ্ছে এটির জন্য। এখানে আসলে যেটি হয়েছে সেটি হচ্ছে H+ এবং OH- কিন্তু আসলে আগে যাওয়া উচিত ছিল, কারণ দুটি দেখো নিচে রয়েছে, তাই না? বাট তারা না গিয়ে এখানে গিয়েছে ল্যাড এবং ক্লোরাইড। তার যে কারণটি সেটি হচ্ছে তাদের ঘনমাত্রা। পানিতে দেখা যায় H+ এবং OH- এর ঘনমাত্রা অনেক বেশি কম থাকে, যেটি হচ্ছে 10⁻⁷ মোলার। তাই দেখা যায় হাইড্রোক্সাইড আয়ন এবং H+ আয়ন ওভাবে গিয়ে তড়িৎ দ্বারে জমা হয় না। আশা করি বুঝতে পেরেছো এই ব্যতিক্রমটি। এবার চলো সেকেন্ড ব্যতিক্রমটি আমরা দেখি। সেকেন্ড ব্যতিক্রমটি এরকম যে তড়িৎদ্বার যদি প্লাটিনিয়ামের হয়, তাহলে H+ আগে তড়িৎদ্বারে গিয়ে জমা হবে। ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে H+ এবং সোডিয়ামের মধ্যে কে আগে ক্যাথোডে জমা হবে সেটি জানতে চাওয়া হলো, এবং তড়িৎদ্বারটি প্লাটিনিয়াম নির্মিত। সো দেখবে যে সোডিয়াম প্লাস হচ্ছে তোমার কোথায়? উপরে, এবং H+ হচ্ছে নিচে, তাই না? সো এই ক্ষেত্রে তোমার তড়িৎ রাসায়নিক সারি আসলে গোনারই দরকার নাই। কেন গোনার দরকার নাই? কারণ তোমার যেহেতু এখানে প্লাটিনিয়াম বলে দিয়েছে, তড়িৎদ্বার যদি প্লাটিনিয়াম হয়, তোমার চোখ বন্ধ করে তুমি যেটি আনসার করতে পারো সেটি হচ্ছে ওইখানে H+ আগে প্রশমিত হবে। তো এই ব্যতিক্রমটি কি? এই ব্যতিক্রমটি হচ্ছে যখন প্লাটিনিয়াম তড়িৎদ্বার হিসেবে থাকবে, তখন আমরা ক্যাটায়ন হিসেবে অবশ্যই বলবো H+ সবার আগে গিয়ে প্রশমিত হবে তড়িৎদ্বারে। এবং অন্যদিকে তড়িৎদ্বার যদি মার্কারি নির্মিত হয়, তখন সেখানে চোখ বন্ধ করে সবার আগে সোডিয়াম প্লাস গিয়ে প্রশমিত হবে। ফর এক্সাম্পল, এখানে বলা আছে হাইড্রোজেন প্লাস এবং সোডিয়াম প্লাসের মধ্যে কে আগে ক্যাথোডে জমা হবে। সো এখানে আসলে দেখার কিছু নেই, যেহেতু আমাকে বলে দিয়েছে তড়িৎদ্বারটি পারদ বা মার্কারি নির্মিত, তার মানে সেখানে আগে সোডিয়াম প্লাস গিয়ে প্রশমিত হবে। সো আশা করি এই ব্যতিক্রমগুলো তোমরা বুঝতে পেরেছো। সো তড়িৎদ্বার সংক্রান্ত ব্যতিক্রম কী ছিল? প্লাটিনিয়াম হলে H+ যাবে, এবং মার্কারি দ্বারা যদি তড়িৎদ্বার নির্মিত হয় তাহলে সোডিয়াম প্লাস আগে যাবে।